জাতীয় নির্বাচনের দিনে গণভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি। নির্বাচিত সংসদে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আশাবাদী মির্জা ফখরুল। জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বললেন গোলাম পরওয়ার। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। লেভেল ফিল্ড তৈরি কালো টাকা পেশি শক্তির প্রভাব রোধে সুপারিশ নেতাদের। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় সোমবার। দেশে ফেরাতে আশাবাদী সরকার। লকডাউনের বিরুদ্ধে রাজপথে বিভিন্ন দলের নেতাকর্মীরা। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আদেশ অনুযায়ী সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, মৌলিক অধিকার সম্প্রসারণ ও বিচার বিভাগের স্বাধীনতা সহ জুলাই সনদে ঐকমত্য হওয়া সহ ৩০টি বিষয় বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচনে বিজয়ী দল। এমন ৪টি প্রশ্নে হবে হা না গণভোট। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তা আরও পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত রকুনুজ্জামানের রিপোর্টে। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের অনুমোদন দেয়া হয়। পরে দুপুরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়নে নেয়া সরকারের কর্মপদ্ধতি বিস্তারিত তুলে ধরেন। জানান, আদেশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। এই গণভোট হবে জুলাই সনদে ঐকমত্যে পৌঁছানো ৩০টি বিষয়ের ৪টি প্রশ্নে। জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ প্রস্তাবগুলোর প্রতি জনগণের মতামত চেয়ে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা হ্যাঁ অথবা না ভোটে সংবিধান সংস্কার নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই ৪টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। হ্যাঁ ভোট জয়ী হলে সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদ জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কর্মদিবসের মধ্যে সংসদের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংস্কারে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের সমর্থনও লাগবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের এই কর্মপদ্ধতির সাথে রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে উদার হওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। পরপরই জারি হয় প্রজ্ঞাপন। আমাদের আশা
মহান আল্লাহ পূরণ করুন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে ভিন্ন মত থাকতে পারে, তবে নির্বাচিত সংসদে অমীমাংসিত বিষয়ে সমাধান হবে বলে আশাবাদী তিনি। বলেন, নির্বাচনের পর ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি মিলে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। এদিকে রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে একই দিনে গণভোট ও সাধারণ নির্বাচন করার ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টা ও সরকারকে ধন্যবাদ জানায় বিএনপি। আরো জানাচ্ছেন সিকান্দার এমান। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়ে এফএসডি আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা জানান, যে কোনো বিষয়ে ঐক্যমত চাপিয়ে দেয়া যুক্তিসঙ্গত নয়। দুর্নীতি বন্ধ করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন রুখে দেওয়ার কথাও বলেন তারা। এই দুর্নীতি বন্ধ করে দেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন অনেকাংশে কমে যাবে। ব্যবসায়ীরা কেন রাজনীতি করতে আসে? দেখে যে ব্যবসার চেয়ে বেশি লাভ হবে এইখানে। এই প্রবণতা বন্ধ করতে হবে আমাদের। বাস্তবতা নিরিখে কথা বলতে হবে এবং সুশীল সমাজের যারা আছেন তারাও বাস্তব পরামর্শ দিবেন। 270 দিনে পার্লামেন্ট কিছু করতে পারলো না, অটোমেটিক্যালি সংবিধান সংশোধিত হয়ে যাবে। এত অনাস্থা রাখবেন না জনপ্রতিনিধিদের উপরে। যারা জনগণের ভোট নিয়ে আসে, জনগণের সমর্থন নিয়ে আসে, একটু কমন সেন্স তাদের আছে। ঐক্যমত কারোর উপরে চাপিয়ে দেওয়াটা এটা আমি কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করি না। আবার অন্যদিকে যাদের ঐক্যমত নেই তারাও যে একেবারে বিদ্রোহী হয়ে যাবেন, এটাও কোনো আমি যুক্তিসঙ্গত কথা মনে করি না। সব কিছুতে সবাই একমত হয়ে যাবে, আমি সেই ধরনের কনসেপ্টে বিশ্বাস করি না। মানুষের কথা বলার স্বাধীনতা থাকতে হবে, অ্যান্ড উই মাস্ট এগ্রি টু ডিসএগ্রি। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। বিএনপি মহাসচিব আবারও জানান, পিআর সাধারণ জনগণের কাছে বোধগম্য নয়। নির্বাচনের পরে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথাও জানান তিনি। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়, এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম। এটাকে বোধগম্য করার চেষ্টা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। আরেকটা কথা যেটা এখানে এসছে, আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি। এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। রাজনৈতিক দলগুলোর মাঝে কোনো ধরনের অনৈক্য তৈরি হওয়া, নির্বাচন বাধাগ্রস্ত হওয়া কারোর জন্যই মঙ্গল হবে না বলেও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন। প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনে নোট অব ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। সংবিধান সংস্কার পরিষদ নামে যে বডি, তা জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয় ঐকমত্য কমিশনের আলোচনায় ছিল না। এটা সম্পূর্ণ নতুন ধারণা। গণভোটের জন্য 4টি বিষয়ের উপর তৈরি করা প্রশ্ন জনগণের উপর জবরদস্তিমূলক বলেও মন্তব্য তার। সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে জুলাই সনদের বহু গরমিল রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি? তো জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে যাচ্ছি? এবং এই বিভাজনের দায় দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন? একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 16 নভেম্বরে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে
আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা, সেখানে একটা সংকট আমাদের রয়ে গেল। 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হবে। সেই বৈঠক থেকেই ওই কর্মসূচির এবং এই ভাষণ সংক্রান্ত বিষয়ে 8 দলের কি প্রতিক্রিয়া সম্মিলিতভাবে আমরা আশা করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সেদিনই সব বক্তব্য রাখবেন। এর আগে যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে সেটা বহাল আছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনে আপত্তি নেই এনসিপির, তবে নির্বাচন কমিশন সক্ষমতা দেখাতে না পারলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির কৃষক উইংয়ের এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, বিএনপি জামায়াতের বিভেদের কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাচ্ছে এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক, আমাদের কোথাও কোনো সমস্যা নাই, আমরা এটাতে ফ্লেক্সিবল। কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ হলে পড়তে যাবে। এজন্য আমরা সরকারের কাছে আবেদন রাখবো, বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদেরকে আবেদন রাখবো, আপনারা একটা টেবিলে বসে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেটাকে শক্তিশালী করুন। যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায় তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর কোথাও অনিয়ম দেখা গেলে নির্বাচন কমিশন সর্বোচ্চ ব্যবস্থা নেবে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব ঠেকানোর সুপারিশ করে কয়েকটি দল। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী রাজনৈতিক দলের নির্বাচনী বিধিমালা চূড়ান্ত করার পর বৃহস্পতিবার 2 দফায় 12টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। সংলাপের শুরুতে নির্বাচন কমিশন সচিব দলগুলোকে তফসিল আগে পরে নির্বাচনী বিধি, দলগুলোর মধ্যে সম্প্রীতি ও অপপ্রচার রোধে করণীয় নিয়ে পরামর্শ চান। এ সময় নতুন দলগুলোর প্রতিনিধিরা নির্বাচনে সমান অংশগ্রহণের সুযোগ তৈরিতে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। সংলাপে অংশগ্রহণকারী দলের কেউ কেউ জামানত প্রচারণা নিয়ে নিজেদের চাওয়া তুলে ধরেন। পোস্টারটা কোনোভাবেই এটাকে বাদ দেওয়া যাবে না, কারণ তাতে ক্ষতিগ্রস্ত হবে নতুন যে নিবন্ধিত দল বা এর আগে যারা নতুনভাবে যারা নিবন্ধন পেয়েছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা আগে অনেক সমালোচনা করেছি, সেই সমালোচনাগুলোকে মাথায় রেখে ভবিষ্যতের সম্ভাবনাটা দেখতে চাই। নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন ভালোভাবে না হলে দেশের অবস্থা ভালো থাকবে না। এই কমিশনের ভালো নির্বাচন না করার সুযোগ নেই। প্রয়োজনে ভোট কেন্দ্র ও আসন বাতিল হবে। যদি কেউ ভোটটা দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে ও রাজনৈতিক দলের পক্ষে জোয়ার উঠেছে, তার ন্যাশনাল আইডিতে আমরা ব্লক করে দিব। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ক্যান্ডিডেট যারা থাকবেন তারা যদি খালি আমাদেরকে সহযোগিতা করেন, একটা সুন্দর নির্বাচন হবে না, এটা আমরা বিশ্বাস করি না। এবং বর্তমান নির্বাচন কমিশনের ভালো নির্বাচন করার কোনো বিকল্প নাই। এই 12 কোটি নারী এবং পুরুষ যদি অংশগ্রহণ করে, আমি মনে করি এটাই আমাদের জন্য ইনক্লুসিভ। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন রেফারির ভূমিকা পালন করবে। রাজনৈতিক দল ও ভোটারদের সহযোগিতা চান তিনি। আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। একই দিনে গণভোটের বিষয়ে আপাতত কোনো মতামত দেবেন না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমাদের প্রস্তাবটা কি ইত্যাদি বিস্তারিত না জেনে কিছু কোনো মন্তব্য করা ঠিক না। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামী 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গতকাল রায়ের দিন নির্ধারণ করেন। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা, খালাস দেয়া হবে শেখ হাসিনাকে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট এলাকায় ছিল কঠোর নিরাপত্তা।
সকাল 9টা 5 মিনিটে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। দুপুর 12টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। প্রসিকিউশনের আবেদনে সোমবার রায়ের দিন ঠিক করে আদেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা করে ন্যায় বিচার বাধাগ্রস্ত করা যাবে না। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে এবং যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী খালাস প্রত্যাশা করে জানান, মামলার প্রক্রিয়ায় তাকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে। বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই। রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, দলিলাদি আমি পেয়েছি, তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে। সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার, যা যা ওনাদের কাছে ছিল, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়া উচিত, সে সবগুলি ওনারা আমাকে দিয়েছেন। আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এদিকে ন্যায় বিচারের প্রত্যাশা শহীদদের স্বজনদেরও। আমার মিরাজের বিচারের যাত্রাবাড়ির একটা পুলিশ যাতে কোনোভাবে ছাড়া না পায়, তাদেরকেও ফাঁসির কাজ মরায় দাঁড় করাতে হবে। কারণ ওরাই তো আঁটু গেড়ে প্রতিযোগিতা করছিল যে কার আগে কাকে মারবো। একটা বাবার কান্দে ছেলের লাশ, যেই বাবাই জানে আমার ছেলে কত স্বপ্ন ছিল। উনি ফিনিশার ছিল, 29 বয়স ছিল তার। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার উস্কানি দেয়া, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, আবু সাইদকে হত্যা, চানখারপুলের হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানো সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সবার সহযোগিতা পেলে শেখ হাসিনাকে দেশে ফেরানো সহজ হবে। রায় নিয়ে বড় কোনো হুমকিও দেখছেন না তিনি। সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে গতকাল রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু পরিত্যক্ত ব্যানার ও ময়লা আবর্জনায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এদিকে রাতে রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে নদীতে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় জিয়া খানের রিপোর্ট। লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর বিভিন্ন পয়েন্টে চলেছে নজরদারি। সড়কের বিভিন্ন জায়গায় বসানো হয় তল্লাশি চৌকি। সন্দেহভাজনদের গতিবিধিতে গোয়েন্দা নজরদারি। কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশের চেকপোস্ট বৃদ্ধি করেছি। এছাড়া আমাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ফলে নিরাপত্তা বেড়াজালে থাকতে হয় নগরবাসীকে। তল্লাশি করলে দেখা গেছে আমার কাছে না, আরেকজনের কাছে কিছু থাকতেও পারে। ককটেল যে মারতেছে ও তো মেরে চলে যেতেছে, কিন্তু আরো যে 10 পরিবার শেষ হয়ে যেতেছে। গাড়ি কম দেখে আমি যে বাইকে করে আসলাম, বাসে আসলে অনেকটা রিস্ক থাকে অনেক সময় দেখি। হ্যাঁ, একটু ভোগান্তি তো হচ্ছেই। অনেকে দেখি কি মারে, আগুন মারে, পেট্রোল মারে, এই জন্য অনেক রিস্ক থাকে এই বিষয়টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে মাঠে দেখা গেছে জামাতের সরব অবস্থান। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিত্যক্ত ব্যানার ও ময়লা আবর্জনায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। চলে ভাঙচুরও। কোনো জায়গায় আমাদের সামনে থেকে অগ্নিসংযোগ বা এরকম মারাত্মক ধরনের
কোনো ভয়ভীতিকর পরিবেশ সৃষ্টি না করতে পারে। এটা সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য আমরা সাধারণ বাংলাদেশের জনগণ মাঠে নেমে আসি। এখানে কোনো দল ন, কোনো মত ন। আজকে আওয়ামী লীগকে আমরা গণদোলাই দিব, এটাই আমাদের একটি প্রতিজ্ঞা। কয়েকটি ককটেল বিস্ফোরণ ছাড়া বড় কোনো নাশকতার খবর ছিল না নগর জুড়ে। লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে জনমনে বিরাজ করছিল উদ্বেগ, উৎকণ্ঠা। সে লক্ষ্যে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে ঘটেনি বড় কোনো নাশকতার ঘটনা। তবে গণপরিবহন কম থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। তরুণদের শুধু দেশের মধ্যেই সেরা হলে হবে না, বিশ্ব সেরা হতে হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সকালে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন কুড়ির 25তম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এসব কথা বলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন কুড়ি প্রতিযোগিতা শুধু নাচ গানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি, উদ্যোক্তা সহ নতুন নতুন দিকে প্রসারিত করতে হবে। জাতি গঠনে নতুন কুড়ির মতো প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলেও প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস। এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। এক সময়ে এখনো হয় বোধহয় রচনা প্রতিযোগিতা হয়, এটা একটা জিনিস হতে পারে। আমি কেমন বাংলাদেশ দেখতে চাই, এটা রচনা প্রতিযোগিতা, বা অন্য কোনো বিষয়, যে কোনো বিষয় হতে পারে, উদ্ভট বিষয় হতে পারে, হবে। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, গণতন্ত্রের জন্য যুদ্ধ শেষ হয়ে যায়নি। গতকাল পল্টনে মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দেশ পুনরুদ্ধারে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করা হচ্ছে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, বিভাজন সৃষ্টি করা হয়েছে। বলেন, মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এর আসল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস মুছে ফেলা যাবে না বলে মন্তব্য তার। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতির দায়িত্ব নেওয়া সম্মানের বলেও জানান ইশরাক হোসেন। যে যুদ্ধ শেষ হয়ে যায় নাই, যুদ্ধ আমার মনে হয় যে আরও অনেক বছর কেন, আরও অনেক দশকেও শেষ হবে না। এই যুদ্ধটা চলমান থাকবে, এই যুদ্ধটা আমাদেরকে করে যেতে হবে। এক তো হলো আমাদের গণতান্ত্রিক ধারায় ফিরে আসা এবং একটা নির্বাচনের মাধ্যমে আমাদের দলকে রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে যাওয়া, যাতে করে আমরা এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে পারি। আরেকটা যুদ্ধ হচ্ছে এই মুক্তিযুদ্ধকে খাটো করার যে চেষ্টা, এটা তো এখন বোঝাই যাচ্ছে 53-54 বছর পরেও ওই শক্তিটা তারা নিঃশেষ হয়ে যায় নাই। সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার উদ্যোগে গ্লোবাল হারমোনি রিয়াদ সিজনের 3য় দিনেও আল সোয়াইদি পার্কে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় ছিল। পার্কের মেলায় বাহারি নানা ধরনের বাংলাদেশি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন প্রবাসীরা। মেলায় বাংলাদেশি পণ্যের পাশাপাশি রয়েছে মুখরোচক বাংলাদেশি খাবারের সমাহার। সোয়াইদি পার্কের একদিকে মেলা, অন্যদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রবাসীরা। আধুনিক বাংলা ফোক গানের পাশাপাশি ডিজে সহ নানা আয়োজনে বর্ণিল হয়ে ওঠে মরুনগরীর রাত। সুর আর বাদ্যের ঝংকারে সোয়াইদি পার্ক পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। শুধু বাংলাদেশিরাই নয়, রিয়াদে বসবাসরত অন্যান্য দেশের প্রবাসীরাও মেলায় সামিল হচ্ছেন। মোট 14টি দেশের অংশগ্রহণে 2 নভেম্বর থেকে শুরু হয়েছে রিয়াদ সিজন। দ্বিতীয় ধাপে চলছে বাংলাদেশ পর্ব। ধন্যবাদ মিনিস্ট্রি অফ মিডিয়াকে, কারণ এই আয়োজনটি তারা করেছেন বাংলাদেশের যে কালচারটাকে, বাংলাদেশের মানুষ যারা এখানে হিউজ থাকেন, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তাদের উপস্থিতি, উপচে পড়া উপস্থিতি, এই উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে সংস্কৃতির যে মনোভাব,
বা সুস্থ সংস্কৃতিকে বহন করার যে বিষয়টি সেটা কিন্তু মিনিস্ট্রি অফ মিডিয়ার পক্ষ থেকে সেটা প্রমাণ করে দিয়েছেন। এজন্য আমি থ্যাঙ্কস জানাই। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতীয় নির্বাচনের দিনই গণভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি। নির্বাচিত সংসদে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আশাবাদী মির্জা ফখরুল, জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বললেন গোলাম পরওয়ার। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। লেভেল ফিল্ড তৈরি, কালো টাকা পেশি শক্তির প্রভাব রোধের সুপারিশ নেতাদের। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আগামী সোমবার, দেশে ফেরাতে আশাবাদী সরকার, লকডাউনের বিরুদ্ধে রাজপথে বিভিন্ন দলের নেতাকর্মীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।